সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে এসে বিচার মোকাবেলার চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হওয়ার বিষয়ে রাষ্ট্রপক্ষ থেকে কোনো চাপ ছিল না বলেও দাবি করেন তিনি। তবে শীর্ষ আসামিরা পলাতক না থাকলে আইনি লড়াই আরও জমজমাট হতো বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। সহকর্মী মিজান আহমেদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর নতুন সরকার গঠনের প্রায় 1 বছর হতে চলছে। এর মধ্যে অনেক দূর এগিয়েছে বিচার ও সংস্কারের কাজ। সরকারের নানা কার্যক্রমের মধ্যে রয়েছে নির্বাচনের প্রস্তুতিও। কিন্তু কবে হচ্ছে নির্বাচন, বারবার সেই প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে সরকারকে, যার উত্তর দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কোনো আনসার্টেনিটি নাই। ইলেকশন যেই সময় প্রফেসর ইউনূস বলবেন ঠিক সেই সময় হবে, তার একটা দিন দেরিতে হবে না। পলিটিক্যাল পার্টিগুলো সবাই মিলে যাতে আমরা একটা সুন্দর উৎসব মুখর পরিবেশে একটা ইলেকশন করতে পারি। প্রেস সচিব জানান, সরকার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করলেও একটি সুন্দর নির্বাচন উপহার দেয়াই এখন বড় চ্যালেঞ্জ। আমাদের সামনে চ্যালেঞ্জ একটা ইলেকশন। আমরা ইলেকশন খুব ভালো একটা ইলেকশন দিয়ে আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনটাকে কমপ্লিট করতে চাই। আমরা আশা করবি যে বাকি কাজগুলো যা আছে বাংলাদেশকে আরও বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত এটা ইলেক্টেড গভর্নমেন্ট করবেন। শফিকুল আলম জানান, আগামী 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আরেক ধাপে নতুন যাত্রা শুরু হবে বাংলাদেশের। আমি মনে করি এটার একটা রিফ্লেকশন হবে সবার, আমাদের যারা হাসিনার বিরোধী শক্তি যারা পার্টিসিপেট করেছে সবাই মিলে আমরা আমাদের এই ঘোষণাটা আসবে আর কি। অবশ্যই এটা আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে এটা সাহস যোগাবে, এটা এক ধরনের সুসংহত করবে আমাদের ইউনিটিটাকে। আসছে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণও বড় চ্যালেঞ্জ জানিয়ে এ বিষয়ে সরকারের শক্ত পদক্ষেপের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখা, এটার জন্য এই গভর্নমেন্ট যথেষ্ট কাজ করছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেওয়া হবে না, একথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে জুলাই সনদ কার্যকর করতে হবে, আর জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে পরবর্তী নির্বাচন। শনিবার সন্ধ্যায় দলটির বাংলা মোটর কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে। অন্তর্বর্তী সরকারকে নিয়ন্ত্রণ করতে অনেকেই নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে, এমন দাবি করে বিএনপির ভোটের মাধ্যমে জনগণকে ক্ষমতার মালিক করার আহ্বান জানিয়েছেন। দলটির নেতারা মনে করেন, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। রাজধানীর নীলক্ষেতে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ভালো মানুষদেরকে তিনি কিন্তু ওনার ক্যাবিনেটে অন্তর্ভুক্ত করেছেন। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণতন্ত্র ও জনগণের মালিকানা নিশ্চিতের দাবি জানান। নতুন করে আবিষ্কার করার কেউ দরকার নাই। যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না, সংসদীয় গণতন্ত্র স্পিরিট জানেন না, সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। এই জন্য আপনারা দেখছেন না, এই যে ঐক্যমতের প্রত্যেক দিন একটা সভা চলছে, কত ধরনের আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি। রাজধানীর এফডিসিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র নেতা নজরুল ইসলাম খান নির্বাচিত সরকার ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। যে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা সবাই মিলে একদল করা, এটা তো গণতান্ত্রিক ভাবনার বিরুদ্ধে আর কি। আমাদের দলগুলির মধ্যে যে দূরত্বই থাকুক না কেন, এরা কেউই অগণতান্ত্রিক দল না, এরা সবাই গণতান্ত্রিক দল এবং সবাই বোঝেন যে গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। বেশি দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস হয়ে যায়, তাই নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার উপর জোর দেন বিএনপি নেতারা। সংস্কার তো একটা দরকার, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, দ্যাটস অল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটানো সম্ভব, এটার জন্য চেষ্টা করেন। আপনাদের এই আমেরিকা, লন্ডন, জার্মানি থেকে আমদানিকৃত বহির্বিশ্বের উদাহরণ আমাদেরকে শুনিয়ে লাভ কি? সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।
জুলাই অভ্যুত্থানে রাজধানীর রায়ের বাজারে গণকবর হয়েছে 114 জনের। সেই মরদেহগুলো শনাক্তের কাজ চলছে। আর পরিবার চাইলে মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গণকবরের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। 5ই আগস্টের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা যে বাহিনীরই হোক ছাড় দেয়া হবে না। কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আগামীকাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ চিফ প্রসিকিউটরের তাজুল ইসলাম প্রথমে সূচনা বক্তব্য উপস্থাপন করবেন। পরে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করবে ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ জানায়, আদালতের অনুমতি সাপেক্ষে আলোচিত এই মামলাটির বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। শেখ হাসিনা, কামাল ছাড়াও এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি হলেও তিনি এখন রাজসাক্ষী হিসেবে শুনানিতে উপস্থিত থাকবেন। গত 10ই জুলাই হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট 5টি অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 20% বাড়তি শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশে পণ্যের চাহিদা কমবে না বলে মনে করেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। উত্তরায় সংগঠনটির ভবনের নেতারা জানান, শুল্ক কমানোর শর্তগুলো এখন জনসম্মুখে প্রকাশ করা দরকার। বিজিএমইএ বলছে, যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল আমদানি করলে অতিরিক্ত 20% শুল্ক ছাড় পাওয়ার সুযোগ আছে। এ বিষয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা চায় বিজিএমইএ। সংগঠনটির নেতারা বলছেন, কোনো শর্ত পূরণ করলে 20% শুল্ক ছাড় পাওয়া সম্ভব, এটিও জানা জরুরি। আগে পোশাক শিল্প পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রে গড় শুল্ক ছিল 16.5%। এখন অতিরিক্ত 20% যোগ হয়ে মোট শুল্ক 36.5%। বিজিএমইএ নেতারা আলোচনা আরও চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বাড়তি যে শুল্ক সেটা চূড়ান্তভাবে ভোক্তার কাঁধে যেই পড়বে। ভোক্তারা যদি কেনা কমিয়ে দেন সেক্ষেত্রে আমাদের অর্ডার কমবে, সেক্ষেত্রে আমরা কনসার্ন। তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে বলে আমরা আপাতত স্বস্তি প্রকাশ করছি। বিভিন্ন আবাসিক হোটেল, আওয়ামী লীগ নেতাদের বাসা ও বিভিন্ন বস্তিতে অভিযান চালানো হচ্ছে জানিয়েছেন ডিএমপি রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। শনিবার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আগস্ট মাসের সব কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, ভাটারা এলাকায় আওয়ামী লীগ কর্মীদের ট্রেনিং নেওয়ার ঘটনায় ভাটারা থানায় করা মামলায় এ পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডিসি আরও বলেন, মিটফোর্ডে সোহাগ হত্যা মামলায় রুমান ব্যাপারী ও আবু হোসেন নামে আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির মামলায় অপু নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক হোটেল বা কোনো মেস বা যে কোনো অনেক যারা সরকারের সময় অনেক নেতা কর্মী বা যারা আছে, যে তাদের হয়তো অনেক ফ্ল্যাট আছে, যারা এক একজনের নামে 5টা 7টা 8টা করে, যেটা তাদেরকে হয়তো এখানে রাখার ব্যবস্থা করা হয়। এসব প্রত্যেকটা জায়গায়, ইভেন যে কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো যে ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ভিন্ন ধর্মী আয়োজন করেছে উইজডম এডুকেশন। আগামী 9 আগস্ট রাজধানীর বনানীতে অনুষ্ঠিত হবে ইউকে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো 2025। এখানে শিক্ষার্থীরা পাবেন যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার 20টিরও বেশি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ। পাশাপাশি মিলবে স্পট অ্যাডমিশন এবং শতভাগ পর্যন্ত স্কলারশিপ অর্জনের সম্ভাবনা। অংশগ্রহণকারীদের জন্য এক্সপোতে থাকছে IELTS, PTE রেজিস্ট্রেশন, শতভাগ ক্যাশব্যাকের সুযোগ, বিনামূল্যে ইন্টারনাল টেস্ট, ইউকে ও অস্ট্রেলিয়ার জন্য স্টাডি প্ল্যানিং, অ্যাপ্লিকেশন, ভিসা প্রসেসিং ও আবাসন সহায়তা। আগ্রহীদের এখনই রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে উইজডম এডুকেশন। 9 আগস্ট সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে মেলা।
আগামী বিশ্বে বাংলাদেশকে নেতৃত্ব দেবে তারুণ্যের শক্তি, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বিকেলে প্রিমিয়ার ইউনিভার্সিটি সেন্ট্রাল অডিটোরিয়ামে ইউথ ভয়েস অব বাংলাদেশ সিটি ওয়ার্কিং কমিটির জেনারেল কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। সম্মেলনে চট্টগ্রামের 42টি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে 145 জন নির্বাচিত প্রতিনিধি সহ প্রায় 300 শিক্ষার্থী অংশ নেয়। ইউথ ভয়েস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খন্দকারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল সহ বিশিষ্টজনরা। দেশের বাইরের খবর। বহুদিন ধরে গাজা উপত্যকায় চলছে অমানবিক সহিংসতা, যেখানে একদিকে ক্ষুধা, অন্যদিকে ইসরায়েলের তাণ্ডবে মানুষের জীবনকে আরও বিভীষিকাময় করে তুলছে। শনিবার সকালে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 24 জন, যার মধ্যে 13 জনই ছিলেন ত্রাণপ্রার্থী। গাজায় মৃত্যুর মিছিল, বাঁচার জন্য হাহাকার, খাবারের জন্য অপেক্ষা করতেই ঝরছে প্রাণ। প্রতিদিন যেন নতুন নতুন মৃত্যুর সংখ্যা যোগ হচ্ছে। গাজা এখন আর কেবল একটি স্থান নয়, হয়ে উঠেছে এক জীবন্ত কবরখানা, যেখানে মানুষ মরছে ক্ষুধায়, বোমার আঘাতে আর ন্যায় বিচারের অভাবে। প্রতিদিনই অপুষ্টি ও ক্ষুধায় মারা যাচ্ছে শিশু থেকে বৃদ্ধ। ত্রাণ কেন্দ্রগুলো যেন এখন একটি পরিকল্পিত মৃত্যুকূপ। গেল মে মাস থেকে এখন পর্যন্ত জিএইচএফ এর ত্রাণ কেন্দ্রের আশেপাশে প্রাণ হারিয়েছেন 1300 জনের বেশি। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার ক্ষুধা ও অপুষ্টিতে 2 শিশু সহ মারা যায় 3 জন। এ নিয়ে গাজায় অনাহারে মারা গেল 163, যার মধ্যে 92 জনই শিশু। এদিকে জাতিসংঘ বলছে প্যারাশুট থেকে ত্রাণ ফেলায় 100 গুণ ব্যয়বহুল সত্ত্বেও মানবিক করিডোরগুলো খুলছে না ইসরায়েল। এছাড়াও গাজায় যে পরিমাণ ত্রাণবাহী ট্রাক ঢুকছে তা বাসিন্দাদের জন্য পর্যাপ্ত নয়। আমার 7 সন্তান নিয়ে অনাহারে দিন কাটাচ্ছি। ত্রাণবাহী ট্রাক আসলেও সে খাবার আমরা পাচ্ছি না। লুটেরা আগেই নিয়ে যায় খাবার, কোনো পুলিশ নেই, কোনো আইন নেই। আমরা যেন এক অন্ধকার গর্তে আটকে পড়েছি। হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, নেই ওষুধ, বিদ্যুৎ আর বেঁচে থাকার আশাও। আহতদের চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে লাওস গেল বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল। টুর্নামেন্টে শতভাগ উজাড় করে দিতে চান অধিনায়ক আফিদা খন্দকার। প্রতিপক্ষের র্যাঙ্কিং নিয়ে না ভেবে মাঠের পারফরমেন্সে গুরুত্ব দিতে চান তিনি। দীর্ঘদিন একসাথে ক্যাম্পে থাকায় মাঠে ইতিবাচক সুফল আসবে বলে মনে করেন আফিদা। বিমানবন্দরে নারী ফুটবলারদের ঘিরে উৎসুক জনতার ভিড়। তাদেরকে এক ঝলক দেখতে টিম বাসের পাশে ভিড় জমাচ্ছে সমর্থকরা। এতে যেন খ্যাতির বিড়ম্বনায় পড়তে হলো আফিদা সাগরিকাদের। চোখে নতুন স্বপ্ন আর মনে সফল হওয়ার প্রতিজ্ঞা নিয়ে লাওসের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল। নিরাপত্তা কর্মীদের সহায়তায় একে একে বিমানবন্দরে প্রবেশ করে লাল সবুজের মেয়েরা, যেখানে মিশন এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাই। এজ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও তিমুর লেস্তে। র্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়া অনেকটা এগিয়ে, অবস্থান 21 নম্বরে। লাওসও পিছিয়ে নেই, তবুও অধিনায়ক আফিদার কণ্ঠে আত্মবিশ্বাসের ঝলক। আপনারা তো দেখছেন যে আমরা মায়ানমারে গিয়ে র্যাঙ্কিং কোনো বিষয় না, সেটা প্রমাণ করেছি। তারপরে জর্ডানেও আমরা সেই প্রমাণটা করছি। ইনশাল্লাহ এবারও আমরা চেষ্টা করব। ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর একসাথেই রয়েছে দলটি। সেই স্কোয়াডেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এতে দলের বোঝাপড়া হয়েছে আরো শক্তিশালী। ক্যাম্প আমরা তো অনেক আগে থেকেই করতেছি। ক্যাম্পটা করার কারণে আমাদের এত সাফল্য আজকে আসতেছে। তো আমি আশা করব যে ক্যাম্পটা ধারাবাহিকভাবে চলতে থাকবে আর আমরা ইনশাআল্লাহ আরো ভালো কিছু করব। আগামী 6 আগস্ট স্বাগতিক লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন শুরু করবে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চাইলেন আফিদা। দেশবাসীকে আমি বলবো যেন আমাদের জন্য সবাই দোয়া করেন, আমরা যেন দেশকে আরো অনেক সাফল্য উপহার দিতে পারি। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।